এই মেয়ে এখানে কেন এসেছে? ও তো জানে আমরা আপন ভাই না, আর এলাকা সবাই জানে আমরা ভাই ভাই। এখন সত্যটা জানাজানি হয়ে গেলে? ধুর, ও কি মাইক নিয়ে বলবে নাকি আমরা আপন ভাই না? ও এসেছে আবার চলেও যাবে। রাস্তায় কেউ যদি ওকে দেখে জিজ্ঞাসা করে? চিন্তা করিস না, ওকে আমি নিজেই গাড়িতে তুলে দেব। এই মহল্লা থেকে বের হওয়া অবধি ও আমার নজরে থাকবে। দেখছিস না, এখনই এসে জিজ্ঞেস করছে টুইঙ্কেল কার্বন। এই মেয়ের এত কিছু জেনে কি হবে? আল্লাহ জানে, আমাদের উপর পিএইচডি করে ফেলবে মনে হয়। মাউশিয়াত ইভানের ঘুম ভাঙার অপেক্ষায় ছিল। ইভান উঠতেই সে ইভানের পাশে বসে বলল, ইমন বলল তুমি অসুস্থ, তাই আমি তোমার জন্য ফলমূল নিয়ে এসেছি। এবার তুর্য বলল, শুধুই কি ইভান অসুস্থ? আরাফও তো অসুস্থ। এখন ফলগুলো কি শুধু ইভানই খাবে? আরে না, তোমরাও খাবে, আমি তো এমনিতেই বললাম। অরুণিকা অনেকের কণ্ঠ শুনে ঘুম থেকে উঠে বসল। মাউশিয়াত তার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বলল, হাই, কেমন আছো বাবু? অরুণিকা মাউশিয়াতের দিকে কিছুক্ষণ তাকিয়ে বিছানা ছেড়ে নেমে আরাফের কাছে ছুটে গেল। এটা অরুণিকার প্রতিদিনকার অভ্যাস। সে ঘুম ভাঙলেই আরাফের কোলে উঠে বসে থাকবে, আর তার কোলেই বাকি ঘুম কাটিয়ে সে নেমে পড়বে। এই কাজটা তার বাবার ছিল, এখন সেই কাজটা আরাফের ওপর এসেছে। মাউশিয়াত আরাফকে উদ্দেশ্য করে বলল, মনে হয় তাহমিনের চেয়েও তোমার প্রতি একটু বেশি দুর্বল। ইমন বলল, আরে তাহমিদ সকালে ওকে বকেছিল, তাই তাহমিদের সাথে রাগ করেছে। ও আচ্ছা, তাই বলো। মাউশিয়াত অরুণিকার কাছে এসে বলল, হাই বাবু, কথা বলবে না? অরুণিকা মাথা নেড়ে না বলল। আরাফ অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাউশিয়াতকে উদ্দেশ্য করে বলল, ও ঘুম থেকে উঠলে কারোর সাথে কথা বলে না। ও আচ্ছা, কি নাম ওর? অরুণিকা। তাহমিদ তুর্যকে ইশারায় বলল মাউশিয়াতকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। তুর্য কথার পাকে বলল, আমি এখন বের হচ্ছি। মাউশিয়াত, চলো তোমাকে গাড়িতে উঠিয়ে দেই। মাউশিয়াত বসা থেকে উঠে ইভানের দিকে তাকিয়ে বলল, তুমি ক্লাসে কখন আসবে? ইভান বলল, যখন সুস্থ হব। আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ক্লাসে আসো। কথাটি বলে মাউশিয়াত মুচকি হেসে বিদায় নিল। ইভানও সৌজন্যমূলক হাসি ফেরত দিল, আর ইমন তাদের দুইজনের দিকে চেয়ে রইল। রাতে খাবারের সময় সবাই গোল হয়ে বসে খাচ্ছিল। তখনই ইমন ইভানকে উদ্দেশ্য করে বলল, একটা বিষয় বুঝলাম না, আমি যখন অসুস্থ ছিলাম তুই মাউশিয়াতকে বলেছিস, তবুও আমাকে একবারও দেখতে এলো না, অথচ তোকে দেখতে এলো কেন ভাই? তোর সাথে তো ওর তেমন বন্ধুত্বও নেই। ইভান ইমনের দিকে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, জানি না, আমি কিভাবে বুঝবো? আমার ওকে মোটেও পছন্দ না। তোর তো কোনো মেয়েই পছন্দ না, মনে আছে মা কি বলতো? মা বলতো তুই নাকি বউ মেরে আসামি হবি। ইভান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি রাগী স্বভাবের, তাই বলতো। ভাই আমি চাই না মাউশিয়াত তোকে বেশি গুরুত্ব দিক, তুই ওর থেকে একটু দূরে থাকিস। আহনাফ খাওয়া বাদ দিয়ে বলল, তোর মনে ভালোবাসা ফুল ফুটেছে নাকি এমন? তুই কিন্তু আমাদের ছোট। তো তাও 1 বছরের, কিন্তু এখন তোরা সবাই আমার ক্লাসে পড়ছিস। তাহমিদ বলল, ওটা পরিস্থিতির জন্য হয়েছে। আর 1 মাস পর আমাদের এসএসসি পরীক্ষাটা ছিল, কিন্তু তখনই দেশ ছাড়তে হয়েছে, নয়তো এতদিনে আমরা কলেজের সিনিয়র হতাম। ইমন বলল, থাক, বয়স অনুসারে আমরা একই আছি। তাহমিদ আবারও জিজ্ঞেস করল, আচ্ছা, তোদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? কি করবি এরপর? আরাফ বলল, মেডিকেলের জন্য পড়াশোনা করব। আহনাফ বলল, আমার তো টাকা প্রয়োজন, ভাবছি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে টেকনিক্যাল কাজগুলো শিখব। এটা আমায় কাজ দেবে, অভিজ্ঞতা হবে। ইমন বলল, আর আমার ফুটবল খেলার স্বপ্ন কি পূরণ হবে না? আহনাফ বলল, আগে স্কুলে ফুটবল ম্যাচে অংশগ্রহণ কর, যদি জিততে পারিস সব সেট হয়ে যাবে। তুর্য বলল, ও হ্যাঁ, আমাদের তো আগামী সপ্তাহ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আমি তো ভাবছি গান দেব। ইভান জিজ্ঞেস করল, হামিদ, তুই কি দিবি? খাবার তৈরি করার প্রতিযোগিতা থাকলে অবশ্যই দিতাম, কিন্তু এখন পড়াশোনা করতে হবে। পরীক্ষা ভালো না হলে আরেক ঝামেলা। আর্থিক সহযোগিতার জন্য একটা আবেদনপত্র লিখব, তাই আমাকে ভালো একটা নাম্বার তুলতে হবে। আরাফ অরুণিকার দিকে তাকিয়ে বলল, আগামী বছর ওরুকে স্কুলে দেব। অরুণিকা আরাফের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের মধ্যে স্কুলে যাব? হ্যাঁ। আমার ব্যাগ লাগবে, ড্রেসও লাগবে, কার্টুন বক্স লাগবে। ইভান বলল,
হয়েছে, তোর সব লাগবে। শুধু পড়াশোনা করতে বসলেই যত অসুস্থতা। অরুণিকা মলিন মুখে ইভানের দিকে তাকালো। আরাফ তার মাথায় হাত বুলিয়ে বলল, এখন পড়তে হবে না, খেয়ে নাও। অরুণিকা আরাফের কানের কাছে এসে বলল, আরাফ, তুমিও পচা ছেলের সাথে কথা বলবে না, কেমন? আচ্ছা, বলবো না। ইভান ভ্রুকুচকে বলল। কি বললো? অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, তোমাকে বলবো না, এটা আমার আর আরাফের সিক্রেট। ইমনকে দেখেই মাউসিয়াত তার সামনেই ভ্রুকুচকে দাঁড়ালো। মাউসিয়াত বুকে হাত গুজে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি খেলায় নাম দিয়েছো। ইমন হেসে বলল, বিশ্বাস না হওয়ার কি আছে? আমার মনে হয় না তুমি ফুটবল খেলতে পারো। মনে না হওয়ার কারণ কি? তোমাকে দেখে মনে হয় না। আহনাফ ইমনের কাঁধে হাত রেখে মাউসিয়াতকে উদ্দেশ্য করে বলল, মানুষের দক্ষতা তার চেহারার মধ্যে থাকে না। এই দক্ষতা বোঝার জন্য উদার মন দরকার। আর তোমার মন মানসিকতা একটুখানি, তাই তোমার হয়তো মনে হয় না। মাউসিয়াত তীক্ষ্ণ দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে রইল। ইমন আহনাফের কথা কাটিয়ে দেওয়ার জন্য বলল, আরে আহনাফ, সবসময় মজা করিস কেন? আহনাফ বাঁকা চোখে মাউসিয়াতের দিকে তাকিয়ে বলল, আমায় কিন্তু ইমন ভালো করেছে না। আমি সবসময় সিরিয়াস কথা বলি, মজা করার মতো মন মানসিকতা আমার নেই। কথাটি বলে আহনাফ চলে গেল। ইমন আহনাফের পিছু পিছু এসে বলল, তুই মাউসিয়াতকে এভাবে অপমান করছিস কেন? আহনাফ ইমনের সামনে হাত নাড়িয়ে বলল, তোর মাথা নষ্ট হয়ে গেছে নাকি? ওকে আমি অপমান করেছি? বোকা ছেলে, ও তোকে অপমান করেছিল। আমি শুধু ওকে ওর মানসিকতার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ইমন চুপ করে রইল। আহনাফ বলল, মনে হচ্ছে তুই মাউসিয়াতের ব্যাপারে খুব সেন্সিটিভ। প্লিজ ইমন, আমি চাই না তুই মানসিকভাবে কষ্টে থাক। ও তোকে নিয়ে ওভাবে চিন্তা করছে না, করবেও না। কেন করবে না? বয়স কত হয়েছে তো? খুব শীঘ্রই 16 শেষ হবে। 16 বছর খুবই কম ইমন। আর কি বা আছে আমাদের? না আছে পরিচয়, না আছে নাম। এমন অবস্থা আছে যেখানে নিজের বংশ পরিচয় দিলেই বিপদ। সেখানে তুই প্রেম করবি, তো আবার মাউসিয়াতের সাথে? ও এই দেশে আর আমরা ভিন দেশে। ওর পরিবার এটা মেনে নেবে না। তারপর একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এত ঝামেলা নিতে পারবে? ভালোবাসায় সব সম্ভব। তুই যে অনুভূতিকে ভালোবাসা ভাবছিস সেটা আসলে ভালোবাসা না। যদি সত্যি ভালোবাসা হয়, আমার তো মাউসিয়াতকে অনেক ভালো লাগে। আহনাফ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আশা করি বাইরের কারোর জন্যই আমাদের ছজনের মধ্যে কোনো ঝামেলা হবে না। কথাটি বলেই আহনাফ চলে গেল। ইমন পেছনে ফিরে মাউসিয়াতের দিকে তাকালো। মাউসিয়াত তার বান্ধবীর সাথে গল্প করছে। ইমন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। 1 মিনিট 2 মিনিট এভাবে অনেক সময় পার হয়ে গেল। মাউসিয়াতও তার কথা শেষ করে ক্লাসে ঢুকে গেল, কিন্তু তার চোখ একবারও ইমনের দিকে গেল না। তাহলে কি আনমনেও মাউসিয়াতের দৃষ্টি ইমনকে খোঁজার চেষ্টা করে না? তাহলে এই বন্ধুত্ব কি মাউসিয়াতের কাছে মূল্যহীন? ক্লাসরুমের সামনে খালি বারান্দায় ইমন দাঁড়িয়ে আছে। আজ তার বাবাকে খুব মনে করছে। বাবা আর মা ইভানের চেয়ে তাকে একটু বেশি ভালোবাসত, কারণ সে বয়সে ছোট ছিল। সে কখনোই কোনো অপূর্ণতায় ছিল না, কিন্তু আজ সে যা চাইছে তা সহজে পাচ্ছে না। এই না পাওয়ার যন্ত্রণা তাকে মনে করিয়ে দিচ্ছে সে কালো রাত্রির কথা। যদি সেদিন সেও বাবা মার সাথে অনেক দূরে হারিয়ে যেত, হয়তো তখন তাকে এত আক্ষেপ করতে হতো না। ইভানের কণ্ঠে ইমনের ঘোর কাটল। ইভানের পেছনে তাহমিদ, তুর্য, আরাফ আর আহনাফ দাঁড়িয়ে আছে। ইভান ইমনের 2 কাঁধে তার 2 হাত রেখে বলল, আমি জানি তোর এই সুযোগটা দরকার ছিল। তুই তো খেলতে চাস, এখন তোর স্বপ্ন পূরণের ছোট একটা পথ খুলে গেল। তাহমিদ বলল, যারা মনে করে তোর মধ্যে কোনো ট্যালেন্ট নেই তাদের দেখিয়ে দিতে হবে। ইমনকে। তুর্য ইমানের কাঁধে হাত রেখে বলল, শুধু পড়াশোনা করলেই সম্মানিত হওয়া যায় না। যারা সারাদিন বই নিয়ে বসে থাকে তারা ক্লাসেই প্রথম হয়, আবার যারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য সংগ্রাম করতে থাকে তারা জীবনে প্রথম হয়। আরাফ বলল, ইমন এখন প্র্যাকটিসে যা। আহনাফ ইশারায় ইমনকে শুভেচ্ছা দিল। ইমনও মুচকি হেসে চলে গেল। এরপর 1 সপ্তাহ কেটে গেল। 1 সপ্তাহ পর একাদশ শ্রেণীর 2টি গ্রুপের মধ্যে ফুটবল খেলা হলো। সেই খেলায় ইমনদের দল জয়ী হলো। এভাবে 2 দিনের ব্যবধানে 4টি ম্যাচ হলো। 4টি ম্যাচে 2টি দল বাছাই করা হলো। এই 2টি দলের মধ্যেই এবার শেষ ম্যাচ হবে। যেই দল জিতবে তাদের জন্য একটা সুযোগ থাকবে। তারা যদি ভালো খেলা প্রদর্শন করতে পারে তাহলে তাদের অন্য স্কুলে প্রতিদ্বন্দ্বী হিসেবে নিয়ে যাওয়া হবে।
শেষ ম্যাচের দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এদিকে বাছাই পর্বে তুর্যের নাম এসেছে। এখন স্কুলের 5 জন বাছাইকৃত শিক্ষার্থীদের মধ্যে গানের প্রতিযোগিতা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন অরুণিকা আর শতাব্দীও আরবদের স্কুলে গেল। অরুণিকা আজ সাদা ফ্রক পরে অনুষ্ঠান দেখতে এসেছে। শতাব্দী নিজ হাতে অরুণিকাকে সাজিয়ে দিয়েছে। তাহমিদ অরুণিকার সাজ দেখে শতাব্দীকে বলল, একদম পুতুল বানিয়ে দিয়েছো। ও তো পুতুলি। আরাফ অরুণিকার সামনে হাঁটু কেটে বসে বলল। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। অরুণিকা ফ্রক ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলল, আমাকে কি পুতুলের মতো লাগছে? হ্যাঁ, একদম পুতুল পুতুল লাগছে। অরুণিকা মুখে হাত দিয়ে হাসল। আহনাফ দূর থেকে সেই হাসি দেখে মুচকি হেসে ইভানকে বলল, আমাদের ওরু বড় হয়ে যাচ্ছে, দেখ। ইভান অরুণিকার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সামনে ওর 6 বছর পূর্ণ হবে। কিভাবে যে 2টা বছর কেটে গেছে। এবার তুর্য তার গিটার নিয়ে মঞ্চে উঠল। অরুণিকা হাততালি দিয়ে বলল, দেখো রকস্টার। তুর্য অরুণিকার দিকে তাকিয়ে কণ্ঠে গান ধরল। তুর্য গান গেয়ে মঞ্চ থেকে নেমে অরুণিকার গাল টেনে দিয়ে বলল, এই টুইঙ্কেল, তোমাকে তো আজ পরীর মতো লাগছে। অরুণিকা তুর্যের গিটার ধরে বলল, আমাকে এটা দেবে? তুর্য গিটারটা সরিয়ে বলল, না, এটা ছোটরা ধরে না। শতাব্দী হেসে বলল, বাহ গায়ক সাহেব, একটু আগে তুমি তোমার টুইঙ্কেলের দিকে তাকিয়ে গান করছিলে, আর এখন গিটারটাই ধরতে দিচ্ছ না? এ আবার কেমন ভালোবাসা? তুর্য ভ্রু নাচিয়ে বলল, তুমি আমার ভালোবাসা বুঝবে না। আমার ভালোবাসা সবার চেয়ে ভিন্ন। এই ভালোবাসা দেখা যায় না। কথাটি বলতে বলতেই তুর্য হেসে দিল। শতাব্দী বলল, হাসছো কেন? তুর্য ইশারায় আরাফ আর আহনাফকে দেখিয়ে বলল, পাশের 2টা রেগে যাচ্ছে বোধ হয়। আরাফ ইশারায় অরুণিকাকে দেখিয়ে দিল। তুর্য অরুণিকার দিকে তাকিয়ে দেখলো সে মনোযোগ দিয়ে তার কথা শুনছে। তুর্য অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরে, আমার পিচ্চি টুইঙ্কেলকে আমি কত ভালোবাসি। একদম ইমন, ইভান, আরাফ, আহনাফ, তাহমিদকে যেমন ভালোবাসি ঠিক তেমনই, কিন্তু আমার গিটারের চেয়ে বেশি না। সরি টুইঙ্কেল। অরুণিকা গিটারের দিকে তাকিয়ে বলল, আমি টুন ঝুনকে বেশি ভালোবাসি, সতু আপুকেও ভালোবাসি। আমাদের ভালোবাসো না? হ্যাঁ, সবাইকে ভালোবাসি। তোমরা সবাই ভালো, কিন্তু ওই ছেলেটা পচা। অরুণিকা ইভানকে দেখিয়ে দিয়ে কথাটি বলল। ইভান ভ্রুকুচকে বলল, হ্যাঁ, আমি তো পড়তে বসাই, তাই পচা হয়ে গেলাম। এখন বাকিরাও পড়াক, তারপর সবাইকে কত ভালোবাসো দেখব। এরপর পুরস্কার বিতরণী পর্বে তুর্য গানের জন্য প্রথম পুরস্কার পেল। ক্রেস্ট নিয়ে মঞ্চ থেকে নামার সময় তাদের শ্রেণী শিক্ষক তাকে একপাশে ডেকে নিয়ে গেল। তিনি তুর্যকে উদ্দেশ্য করে বললেন, তোমার কণ্ঠে অসম্ভব মায়া। তোমার জন্য একটা ভালো খবর আছে। কি খবর স্যার? আমাদের অতিথি মিস্টার সুমন রায় তোমার গান পছন্দ করেছেন। তিনি তোমাকে ওনার সাথে যোগাযোগ করতে বলেছেন। স্যার একটা কার্ড এগিয়ে দিয়ে বললেন, হয়তো তুমি মিডিয়ায় কাজ করার সুযোগ পাবে, কারণ মিস্টার সুমন রায় মিডিয়ার সাথেই জড়িত। তুর্যের চোখ বড় বড় হয়ে গেল। সে আবারও মনে করার চেষ্টা করলো সে কি গান গেয়েছিল। গানটা কি এত ভালো গেয়েছে যার জন্য তার মিডিয়ার কাজ করার সুযোগ হয়ে যাবে? অন্যদিকে ইমনের দল জয়ী হয়েছে। তাদের বার্ষিক পরীক্ষার পর আবারও অনুশীলন করতে হবে। এবার ভালো খেলতে হবে। ভালো খেলতে পারলে সে পুরস্কার হিসেবে টাকা পাবে। এদিকে খেলা শেষ হওয়ার পর পুরস্কার নিয়ে সে যখন বন্ধুদের কাছে আসছিল, তখনই মাউসিয়াত তার সামনে এসে দাঁড়ালো। ইমন ক্রেস্ট দেখিয়ে বলল, আমি ভালো খেলি, এখন প্রমাণ পেয়েছো? ভালোই খেলেছো হয়তো, তবে আমি ফুটবল খেলা বুঝি না। সবাই তোমার অনেক প্রশংসা করেছে, তাই বুঝলাম যে ভালো খেলেছো। তবে এসব খেলাধুলো করে তুমি বেশি দূর এগোতে পারবে না। আসল উন্নতি তো ভালো রেজাল্ট করলেই হয়। ইমন মুচকে হাসল। মনে মনে বলল, তোমার মনে জায়গা নেওয়ার জন্য আমি এখন থেকে খুব পড়ব, ভালো রেজাল্ট করব। তখন হয়তো তুমি আমার খুব পছন্দ করবে। আজ পরীক্ষার ফল ঘোষণা করা হবে। সবাই ক্লাসে এসে বসে আছে। মাউসিয়াত চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকছে। তুর্য তা দেখেই হাসতে লাগলো। ইমন তাকে ধাক্কা দিয়ে বলল, হাসছিস কেন? দেখ ওর মন কত সুন্দর, তাই এই মুহূর্তে বাকিদের মতো বক বক না করে আল্লাহকে ডাকছে। তুর্য মুখ বাঁকিয়ে বলল, পরীক্ষা শেষ, খাতাও খাতা শেষ, শুধু শুধু এসব করে লাভ কি? তুই চুপ কর,
তুই এসব বুঝবি না। শ্রেণী শিক্ষক ক্লাসে এসে সবার প্রথমে অকৃতকার্য শিক্ষার্থীদের নাম ঘোষণা করে তাদের হাতে রেজাল্ট কার্ড ধরিয়ে দিলেন। তারপর স্যার এসে তুর্যের দিকে রেজাল্ট এগিয়ে দিলেন। তুর্য ভয়ে স্যারের দিকে তাকিয়ে রইল। স্যার বললেন, অল্পের জন্য ফেল করনি। পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন সবগুলোতেই তোমার অনেক খারাপ নম্বর এসেছে। তুমি পাস করার শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে কম নম্বর তুলেছ। আমার তোমাকে ব্যক্তিগতভাবে ভালো লাগে, কারণ তুমি ভালো গান গাইতে পারো। কিন্তু পড়াশোনাও তো করতে হবে, তাই না? তুর্যের দিকে তাকিয়ে মাউসিয়াত বাঁকা হাসি দিল। তুর্য চোখ ছোট করে তার দিকে তাকালো। এবার প্রথম 10 জনের নাম ঘোষণা করা হবে। ষষ্ঠ ধাপে ইমনের নাম ডাকা হলো। ইমন খুশিতে স্যারের কাছ থেকে রেজাল্ট কার্ড নিয়ে মাউসিয়াতের দিকে তাকালো, কিন্তু মাউসিয়াত 2 হাত দিয়ে মুখ থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। আহনাফ পঞ্চম হয়েছে আর আরাফ হয়েছে তৃতীয়। এবার মাউসিয়াত মুখ তুলল। তার দৃষ্টি একবার স্যারের দিকে আর একবার ইভানের দিকে। সে চাইছে এবার যেন ইভানের নামটাই নেওয়া হোক, কিন্তু না, স্যার মাউসিয়াতকেই ডাকলো আর ইভান প্রথম হলো। স্যার ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর ইমন মাউসিয়াতের কাছে এসে বলল, অভিনন্দন মাউসিয়াত। মাউসিয়াত রাগী দৃষ্টিতে ইমনের দিকে তাকালো। তার রাগেই চোখ দুটি ছলছল করছে। রাগ আর দুঃখ দুটি মাউসিয়াতকে ঘিরে ধরেছে। সে তার সামনে থাকা বোতলের ঢাকনা খুলে বোতলের সব পানি ইমনের মাথায় ঢেলে দিল। ঘটনার আকস্মিকতা ইমন সহ যারা যারা ক্লাসে উপস্থিত ছিল সবাই নির্বাক হয়ে গেল। তখনই তাদের ক্লাসের আরেকটি মেয়ে মাউসিয়াতকে থামিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি এই কাজটা ঠিক করলে? ও তোমাকে অভিনন্দন দিতে এসেছে, আর তুমি? মাউসিয়াত তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা ভিখারির মেয়ে আমাকে বলবে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক? ইভান ইমনের হাত ধরে মাউসিয়াতের দিকে তাকিয়ে বলল, তুমি মেয়ে মানুষ, তাই আজ অনেক বড় ঝামেলা বাঁধিনি। নয়তো আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তা তুমি কল্পনা করতে পারবে না। মাউসিয়াত ইভানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার ভাই আমাকে অপমান করতে এসেছে, আমাকে খোঁচা দিতে এসেছে, আর তুমি আমাকে শাসাচ্ছ। তুর্য চেঁচিয়ে ইমনকে বলল, এই মেয়ে কতটা স্বার্থপর দেখেছিস? আমি তোকে আগেই বলেছি, ও তোর সাথে বন্ধুত্ব করেছে ইভানের কাছাকাছি যাওয়ার জন্য। আহনাফ আর আরাফ ইভানকে টেনে ক্লাস থেকে বের করে আনলো। যদি মাউসিয়াতের কোনো কথায় ইভান আরও খেপে যায়, তাহলে এই ছেলে দেখবেই না তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাহমিদ আর তুর্য ইমনের কাঁধে হাত রাখলো, আর ইমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। ইমনকে দেখে সেই মেয়েটি একটা রুমাল এগিয়ে দিয়ে মাউসিয়াতের দিকে তাকিয়ে বলল, হয়তো আমি গরিব ঘরের মেয়ে, কিন্তু কাউকে কষ্ট দিতে পারি না। কিন্তু বড় ঘরের মেয়েরা এত সুখের মাঝে থেকে তবুও তাদের চোখে মানুষের অনুভূতি মূল্যহীন। তুর্য রুমালটি নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিল। তারপর তারা ক্লাস থেকে বেরিয়ে গেল। এদিকে অনেকক্ষণ ধরে ইমন স্কুলের মাঠের বেঞ্চে চুপচাপ বসে আছে, আর তাকে ঘিরে বসে আছে তার ভাই আর 4 বন্ধু। হঠাৎ তাদের দিকে এগিয়ে এলো ক্লাসে সেই মেয়েটি। একই ক্লাসে পড়লেও ইমনের চোখ সেই মেয়ের দিকে কমই গিয়েছিল। শ্যামলা মেয়েদের দিকে হয়তো ছেলেদের দৃষ্টি সহজে পড়ে না, তবে আজ তার সুন্দর ব্যবহার 6 জনকে মুগ্ধ করেছে। মেয়েটি ইমনকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, বাসায় যাবে না? তাহমিদ বলল, যদি ওর মন ঠিক হয়। ইমন মেয়েটির দিকে তাকিয়ে বলল, কি নাম তোমার? মেয়েটি অবাক কণ্ঠে বলল, আমি তো 10 থেকেই তোমাদের চিনি, 2 বছরে তুমি আমার নামও জানলে না? ইমন তুর্যের দিকে তাকালো। তুর্য বলল, আরে ও সায়ন্তিনী, তুই সত্যিই চিনিস না? ও খুব সুন্দর নৃত্য করতে পারে। ইমন মুচকি হেসে বলল, আমি তোমার নামটাই জানতাম না, তোমাকে তো দেখেছি। সায়ন্তনী বলল, আমি তোমাদের সবার নাম জানি, তুর্যের সাথে অনেক কথা হয়েছিল। তুর্য বলল, আমার আশেপাশে মেয়ে আছে, আর আমি কথা বলবো না তা কি হয়? তুর্যের কথায় সবাই হাসলো। সায়ন্তনী বলল, আমার তাড়া আছে, কাজে যেতে হবে। ইমন বলল, তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি, আমার মায়ের চায়ের দোকান আছে, আমি ওখানেই বসি। মা অসুস্থ, তবু স্কুলে থাকলে একটু বসে। আমাদের বাবা নেই, আমি দোকানে না বসলে মা ভাই উপোস থাকবে। ইভান সায়ন্তনের কথা শুনে বলল, আমাদের বন্ধুত্ব হবে? আহানা ভ্রু কুচকে ইভানের দিকে তাকালো। এরপর সবাই সায়ন্তীর সাথে বন্ধুত্ব করলো। শুধু আহনাফ বলল,
এর আগে একটা মেয়ে বন্ধু জুটিয়েছিলাম, সে এখনো পিছু ছাড়ছে না। আবার কোনো বন্ধু বানাতে চায় না। ইভান বলল। সবাই জ্যোতির মতো না। সায়ন্তনী হেসে বলল, তাহলে আমার ভাই হয়ে যাও, বন্ধু হতে হবে না। আহনাফ হেসে বলল। ওকে, আজ থেকে আমরা ভাই বোন। এদিকে মাউসিয়াত ক্লাস থেকে বের হয়ে দেখলো সায়ন্তনী ইভান আর ইমনের সাথে হেসে হেসে কথা বলছে। মাউসিয়াতের কেন যেন ব্যাপারটা ভালো লাগলো না। সে কোনো কিছু না ভেবেই ইমনের সামনে এসে দাঁড়ালো আর বলল, ইমু সরি, আমি এমনি রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আমি ভেবেছিলাম ইভান প্রথম হয়েছে, তাই তুমি আমাকে খোঁজা দেবে। মাউসিয়াতের কাঁদো কাঁদো মুখ করে ইমনের দিকে তাকালো। ইমনের মন মুহূর্তে গলে গেল, কিন্তু ইভান ইমনকে আটকে দিয়ে মাউসিয়াতকে উত্তর দিল, তোমার মতো বদমেজাজি মেয়েগুলো কখনো বন্ধু হওয়ার যোগ্য না। তার চেয়ে সায়ন্তনী অনেক ভালো। মাউসিয়াত সায়ন্তনীর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। সায়ন্তনী মাথা নিচু করে রাখলো। মাউসিয়াত ইমনের কোনো উত্তর না পেয়ে চুপচাপ চলে গেল। সেই দিন মাউসিয়াত বাসায় গিয়ে অনেক কান্নাকাটি করলো। সে কখনো দ্বিতীয় হয়নি, তাই এই ফলাফলে সে খুবই অসন্তুষ্ট হয়েছে। কিন্তু তার চেয়ে বেশি খারাপ লাগছে ইমনকে অকারণে আঘাত দিয়েছে তাই। সে সারাদিন বসে ভাবল, ইভান প্রথম হলেও সব সারির শিক্ষার্থীদের সাথেই তার বন্ধুত্ব আছে, অথচ মাউসিয়াত সব সময় প্রথম সারির শিক্ষার্থীদের সাথেই বন্ধুত্ব করবে। হয়তো তার এমন ব্যবহারের জন্য সৃষ্টিকর্তা তার উপর অসন্তুষ্ট। কিন্তু আর যাই হোক, আজ সে সায়ন্তনীকে ইমন আর ইভানের সাথে একদমই সহ্য করতে পারছিল না। মাউসিয়াত চায় না তার বন্ধুরা অন্য কারো বন্ধু হোক, তাই সে মনে মনে ভাবলো যে করেই হোক সে ইভান আর ইমনের মনে তার প্রতি ভালো লাগা সৃষ্টি করিয়ে তাদের ভালো বন্ধু হবে। দুর্য আজ গানের অডিশন দিতে গেল। প্রতি বছরই কলকাতার শিশু সঙ্গীত শিল্পীদের নিয়ে একটা গানের প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সব ব্যবস্থাই করে দিলেন সুমন রায়। অনেকদিন ধরেই সেই প্রতিযোগিতাকে ঘিরে দুর্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল, কিন্তু আজ সে অডিশন থেকে বাদ পড়ল। আর এরপর থেকে সে মলিন মুখে বসে আছে। তার 5 বন্ধুর সান্ত্বনা, সায়ন্তনীর দেওয়া আশা, অরুণিকার মিষ্টি কথা, শতাব্দীর দেওয়া উৎসাহ কোনো কিছুই তাকে স্বাভাবিক করতে পারছে না। টানা 1 সপ্তাহ সে চুপচাপ বসেছিল। 1 সপ্তাহ পর দুর্য বলল, আমার গান ভালো হোক বা না হোক, আমি গান গাওয়া ছাড়বো না। কেউ শুনুক বা না শুনুক, আমি জোর করে তাদের শোনাবো। তারা বাধ্য হয়ে আমার গান শুনবে। তাহমিদ অবাক কণ্ঠে বলল, জোর করে কিভাবে শোনাবি? দুর্য ফোন হাতে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় 15 মিনিট পর সে ফোনটা তাহমিদের দিকে এগিয়ে দিল। তাহমিদ ফোন হাতে নিয়ে দেখল দুর্য একটা ইউটিউব চ্যানেল খুলেছে। সে বাকিদের দিকে দুর্যের মোবাইল ফোনটা এগিয়ে দিল। আহনাফ বলল, তাহলে তো ইউটিউবে ভিডিও ছাড়বে? দুর্য বলল, হ্যাঁ, তুর্য ছাড়বে না, এই গানগুলো রিকি ছাড়বে। আজ থেকে আমার 2টো পরিচয় থাকবে। আমি তোদের কাছে তুর্য, যার পড়াশোনা ভালো লাগে না তবুও সে এখান থেকে পড়বে, আর পাশাপাশি ছোট ছোট দলে গান গাইবে। আর আমার দ্বিতীয় পরিচয় হবে রিকি দ্য রকস্টার, যে গান গাইবে কোনো বাধা ছাড়া, কিন্তু কেউ তাকে দেখবে না। মানে তুই নিজেকে প্রকাশ না করে গান ছাড়বি? এটাই হবে আমার গানের জীবনের শুরু। রিকির জন্ম আজ থেকে শুরু হলো। প্রথম গানটা আমি কালই ছাড়বো। আহনাফ বলল, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমিই সাজাবো। এদিকে অরুণিকার 6 বছর পূর্ণ হয়েছে কয়েক মাস হলো। সুরাইয়া ঘরে এসে 6 জনকে উদ্দেশ্য করে বললেন, বাবুনের তো 6 বছর হয়ে গেল। বলেছি কি ওর কর্ণ ছেদন করিয়ে দিলে ভালো হতো। আরাও ভীত কণ্ঠে বলল, ও ব্যথা পাবে না। আহনাফ বলল, এসবের কোনো দরকার নেই। সুরাইয়া বললেন, আরে বাবা, বড় হলে আরো ব্যথা লাগবে। আর মেয়েদের কানের দুল পরতে হয়, এটা তো মেয়েদের শখ। দেখবে কিছুদিন পর ও নিজেই পড়তে চাইবে, তখন কি করবে? তাহমিদ বলল, চাচি ঠিকই বলেছে, ওকে কানের দুল পরলে দারুণ লাগবে। মাঝে মাঝে শতাব্দীর কানের দুলগুলো কানের কাছে ধরে রাখে, তখনই দেখতে খুব মায়াবী লাগে। আহনাফ রাজি হলেও আরাফ কোনোভাবে অরুণিকার কর্ণচ্ছেদন করাতে চাইছিল না। শেষমেশ বাকিদের জন্য সে আর নিষেধও করল না। এদিকে পার্লারে গিয়ে আরাফ অরুণিকাকে কোলে নিয়ে বসে আছে। একটা মেয়ে এসে অরুণিকার 2 কানের যেই পাশে ছেদন করবে সেই 2 পাশ চিহ্নিত করে রাখলো। অরুণিকার পাশেই আরেকজন কর্ণচ্ছেদন করতে এসেছে। সেই মেয়েটি অরুণিকার চেয়ে বড় জোর 2-3 বছরের বড় হবে। মেয়েটি ভয়ে কাঁপছিল। মেয়েটিকে দেখেই অরুণিকা আরাফকে জড়িয়ে ধরে বলল, আরাফ, আমার ভয় করছে, আমাকে ওরা ব্যথা দিবে। আরাফ অরুণিকার সামনে আসা চুলগুলো ক্লিপ দিয়ে আটকে দিয়ে বলল, অরু, তোমার কিছু হবে না, আমি আছি তো।
আহনাফ পাশেই বসা ছিল। সে অরুণিকার হাত ধরে বলল, একদমই ব্যথা লাগবে না, দেখি চোখ বন্ধ করো। অরুণিকা মাথা নেড়ে বলল, না, করব না। পার্লারের মেয়েটি হেসে অরুণিকার এক কানে দুল পরিয়ে দিল। ব্যাস, অরুণিকার কান্না শুরু। সে ব্যথায় কান ধরে বসে আছে। পার্লারের মেয়েটি বলল, এত ব্যথাও করে না, ও একটু বেশি কাচ্ছে। আরাফ বলল, এমনি এমনি কেন কাঁদবে, নিশ্চয়ই বেশি ব্যথা করছে। আরাফ দ্বিতীয় কানটি ছেদন করতে দিচ্ছিল না। এবার আহনাফ অরুণিকাকে কোলে নিয়ে বসলো। মেয়েটিও তার কাজ করে ফেললো। এদিকে অরুণিকার রাগে বুঝতে লাগলো। সে দাঁত দিয়ে আহনাফের হাত কামড়ে ধরেছে। আহনাফও চুপচাপ ধৈর্য ধরেছিল। কর্ণছেদনের পর অরুণিকা ক্ষোভ নিয়ে আহনাফের দিকে তাকিয়ে রইল। পুরো রাস্তায় সে আরাফের কোলে বসেছিল। আহনাফ কিছু বললেই কানে হাত দিয়ে রাখতো বা আরাফের কান ঢেকে রাখতো, যাতে আহনাফের কোনো কথা আরাফের কানে না যায়। অরুণিকার এমন ব্যবহারে আহনাফ প্রচণ্ড বিরক্ত। আরাফও তো প্রথম দুল পরানোর সময় ওকে কোলে নিয়েছিল, তাহলে রাগ সব ওর উপর কেন হবে? আহনাফ অরুণিকার হাত ধরতে যাবে, তখনই অরুণিকা হাত সরিয়ে দিয়ে আরাফকে বলল, আমি দুষ্টু ছেলেদের সাথে কথা বলি না। আহনাফ তার হাত দেখিয়ে বলল, আরেকটা বদমাশ মেয়ে যেমন হাত কামড়ে দিয়েছে, ওর সাথে কি বলা উচিত? অরুণিকা মুখ ফুলিয়ে আহনাফের দিকে তাকালো। আহনাফ বলল, আরাফ, রিক্সা থামানো উচিত। চল, ওকে এখানে রেখে আমরা চলে যাই। মেয়েরা দিন দিন বেশি দুষ্ট হয়ে যাচ্ছে। অরুণিকা কথাটি শুনেই আরাফকে ঝাঁপটে জড়িয়ে ধরল। এরপর আহনাফের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি তোমার সাথে কখনো কথা বলবো না। আহনাফ বলল, আচ্ছা সরি, এক কানে দুল পড়লে কি ভালো লাগবে বলো? তোমার শত আপু কি এক কানে দুল পড়ে? এখন তুমি কানে দুল পড়বে, তোমার জন্য নতুন নতুন দুল কিনে আনবো, ভালো হবে না? সত্যি আমার জন্য দুল কিনে আনবে? হ্যাঁ সত্যি, অনেকগুলো? একদম এক বক্স। অরুণিকা আবারও মুখ ঘুরিয়ে বলল, তুমি আনবে না, আরাপ আনবে। আরাফ হেসে বলল, আচ্ছা আমি আনবো। আহনাফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দিন শেষে আমিই খারাপ, যেমন দাদা তেমনি নাতনি। দাদা এমন করতো, যে চাই করুক সব দোষ আমার উপরই দিত, কারণ দাদা তোকে বেশি ভালোবাসতো। আচ্ছা তাহলে দাদার নাতনি কি আমাকে বেশি ভালোবাসে? আরাফ হাসল। আহনাফ ভ্রু কুঁচকে তাকালো। আরাফ আহনাফের কাঁধে হাত রেখে বলল, দাদা দাদি অরুকে খুব পছন্দ করত। তোর দাদির কথাগুলো মনে আছে? আহনাফ অন্যদিকে চোখ সরিয়ে বলল, আমি এসব মনে করতে চাই না। কিন্তু আমি জানি তোর মন থেকে কিছুই মুছে যায়নি। আমি তোকে চিনি, আমার চেয়ে তোকে কে ভালোভাবে চিনবে? তাহমিদ আজ স্কুলে যায়নি। কাল রাতে সে অনেকগুলো সিঙ্গারা সামুচা বানিয়েছে। ভাবছে সেগুলো আজ বিক্রি করতে পারলে অনেক টাকা হাতে আসবে। এমনিতেই আগামী সপ্তাহে অরুণিকাকে স্কুলে ভর্তি করাতে হবে। তারপর ওর স্কুলের ড্রেস, জুতো, নতুন বইসহ আরও অনেক কিছুই কিনতে হবে। তাই এখন হাতে টাকা থাকা বেশি জরুরি। তাহমিদ একটা বড় হাঁড়ির ভেতর সব ভাজা সিঙ্গারা সমুচা রাখলো। এবার রিক্সা নিয়ে চলে এলো একটা স্কুলের সামনে। সেখানে দাঁড়িয়ে সে স্কুলের টিফিন ছুটিতে তার হাতে বানানো সিঙ্গারা সমুচা বিক্রি করতে লাগলো। হঠাৎ একটা মেয়ে এসে বলল, এই সমোসা আলা, দাম কত সমোসার? মেয়েটির সম্বোধন তাহমিদের পছন্দ হলো না। যদিও সে অনেকবার ফেরিওয়ালা, দোকানদার, মিষ্টিওয়ালা এসব নামই সম্বোধিত হয়েছিল, তাহমিদ তবুও ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, 8 টাকা। মেয়েটি খ্যাপা কণ্ঠে বলল, একটা সমোসার দাম 8 টাকা? অসম্ভব, 3 টাকা দিয়ে দেন। তাহমিদ অবাক কণ্ঠে বলল, 3 টাকার সময় কি এখন আর আছে? এই একটা সমোসা বানাতেই আমার অনেক পরিশ্রম হয়েছে। 8 টাকা তো আমি বেশি চাইনি। মেয়েটি বাঁকা চোখে তাহমিদের দিকে তাকিয়ে বলল, আমার সাথে বাড়াবাড়ি করবি? তুই রাস্তার দোকানদার, আমাকে শিখাবি টাকা বেশি হয়েছে কিনা? মেয়েটি তাহমিদকে ধাক্কা দিতেই তাহমিদ মাটিতে পড়ে গেল। তাহমিদ মাটি থেকে উঠে ধুলো ছাড়তে ছাড়তে বলল, আমি তো আপনার সাথে বিয়াদবি করছি না, তাহলে আপনি আমাকে এইভাবে ধাক্কা দিলেন কেন? মেয়েটি বুকে হাত গুজে বলল, দিলাম ধাক্কা। কি করবি তুই? বল কি করবি? আমাকে মারবি? তোর মতো রাস্তা ছেলে আমার গায়ে হাত তোলার সাহস পাবে? একবার মেরেই দেখ, এমন মার খাওয়াবো বাবার নাম ভুলে যাবি। 8 টাকার জন্য এত নোংরা ব্যবহার না করলেই হতো। তাহমিদ একটা সমুচা মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বলল, আমার 3 টাকা লাগবে না, আপনি বরং টাকা ছাড়াই খেয়ে যান, আমার সমস্যা হবে না। আমার বাবা মা আমাকে 8 টাকার জন্য কারো গায়ে হাত তোলা শেখায়নি, তাই আমাকে আমার বাবার নাম ভুলতে হবে না।
আমি তাদের নাম সারা জীবন মাথায় রাখবো। মেয়েটি ক্ষুব্ধ হয়ে তাহমিদের গালে একটা চড় বসে দিল। তখনই শতাব্দী স্কুলের গেট দিয়ে বের হলো। বের হয়ে দেখলো তার ক্লাসমেট তুতুল তাহমিদকে চড় মেরেছে। এদিকে তাহমিদ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুতুল তাহমিদকে বলল, তোর মতো ছেলে আমার জুতোর ধুলো পাওয়ারও যোগ্য নয়, আর তুই আমার উপর কথা বলছিস। শতাব্দী তাহমিদের কাছে এসে তুতুলকে বলল, তুতুল, তুমি ওকে চড় মারলে কেন? কারণ ও একটা চোর, 3 টাকা সমোসা 8 টাকা দিয়ে বিক্রি করছে। শতাব্দী রাগী কণ্ঠে বলল, চোর ও না, চোর তুমি। আমি চোর? আমি কি চুরি করেছি? অন্যের পরিশ্রমের টাকা দিতে চাইছো না, এটাকে তো চুরি বলে। এদিকে কাল তো মেলা থেকে কয়েক হাজার টাকার কেনাকাটা করেছো, তাও আবার প্রেমিকের টাকায়। তো তোমার প্রেমিক কি তোমাকে 8টা টাকাও হাতে দিয়ে যায়নি? নাকি তোমার বাবা মা তোমাকে 3 টাকা ধরিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে? তুতুল আর কিচ্ছু বলল না। সে হনহন করে চলে গেল। শতাব্দী এবার তাহমিদের দিকে তাকালো। তাহমিদের চোখে মুখে মলিনতা, তবু সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তাহমিদের সেই অসহায় মুক্তি দেখেই শতাব্দীর মায়া লাগলো। সে তাহমিদের হাঁড়িটা নিয়ে স্কুলের ভেতর চলে গেল। তাহমিদও তার পেছন পেছন গিয়ে বলল, কি করছো শতাব্দী? শতাব্দী তাহমিদের দিকে তাকে ইশারায় চুপ করে দাঁড়িয়ে থাকতে বলল। এবার শতাব্দী কোথা থেকে একটা ছোট ঘন্টা নিয়ে এলো। তারপর স্কুলের গেটের সামনে সেই ঘন্টা বাজিয়ে আওয়াজ করে বলতে লাগলো, খেতে চাও কি সিঙ্গারা? বাড়াতে চাও শক্তি? তাহলে চলে আসো মিষ্টি বাবুর ছোট্ট দোকানে। সাথে আছে সমুচা, মুখে দিলে যেন লেগে থাকবে তারই স্বাদ। মিষ্টি বাবুর হাতে জাদু, টক ঝাল মিষ্টি কোথাও নেই খাত। আসো আসো, খেতে আসো। স্কুলের মেয়ে সমুচা বিক্রি করছে, এটাই যেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়িয়ে দিয়েছে। তার ক্লাসের কয়েকজন শিক্ষক এসে সমুচা কিনে নিল। গেটের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন অভিভাবকও কিনে নিলেন। শিক্ষার্থীরা তো ভিড় লাগিয়ে দিয়েছে। হাঁড়িতে আর একটাও অবশিষ্ট ছিল না, কিন্তু এখনো ভিড় কমেনি। এদিকে তাহমিদ শতাব্দীর দিকে শুধু তাকিয়ে আছে। শতাব্দী পুরো টাকা আর খালি হাঁড়ি তাহমিদকে দিয়ে বলল, মিষ্টি মশাই, সব কটা বিক্রি হয়ে গেছে। তাহমিদ মুচকি হেসে বলল, ধন্যবাদ শতাব্দী। ধন্যবাদ দিলে হবে না। কি চাও তুমি? আমি সময় চাই মিষ্টি মশাই। আমার জন্য কি তোমার কাছে সময় হবে? হ্যাঁ, কেন হবে না, অবশ্যই হবে। শতাব্দী তাহমিদের হাত ধরে বলল, তাহলে চলো আমার সাথে। শতাব্দী তাহমিদকে নিয়ে একটা খালি উদ্যানে ঢুকলো, যার চারপাশে সবুজ ঘাস। উদ্যানের শেষে একটা পুকুর, আর তার সাথে লাগানো একটা বটবৃক্ষ। শতাব্দী একপাশে তার স্কুল ব্যাগ আর তাহমিদের হাঁড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখলো। এরপর তাহমিদের হাত ধরে চলে গেল পুকুরের পাশে। বটবৃক্ষের মোটা শেকড়ের মধ্যে দুজনই বসে পড়ল, আর স্থির দৃষ্টিতে পুকুরের পানির দিকে তাকিয়ে রইল। তাহমিদ হঠাৎ বলল, আমাদের ভবিষ্যৎ কোথায় আমরা নিজেরাও জানি না, কিন্তু অরুণিকার জন্য আমি সব সহ্য করতে প্রস্তুত। শতাব্দী তাহমিদের দিকে তাকিয়ে বলল, অরুণিকাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, আমার কোনো বোন ছিল না, আমার আপন বোন না। আমি চাইলেও ওকে বোন বলতে পারবো না। সম্পর্কের কিছু দেয়াল আছে, সেটা আজীবন থেকে যাবে, কিন্তু আমি কি অনুভব করি এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তুমি কি অনুভব করো আমায় বলবে? কাকে নিয়ে? অরুণিকাকে নিয়ে। বোনের মতোই ও আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আগেও একসাথে ছিলাম, দেশে একই এলাকায় আমাদের বাড়ি ছিল। বিকেলে ওর বয়সী বাচ্চাদের সাথে খেলতে বের হতো, আর আমি ওকে দেখতাম। মাঝে মাঝে চোখেও পড়তো না। আমি কখনোই ভাবিনি ও আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে। একই সাথে থাকতে থাকতে ওর প্রতি মায়া জমে গেছে। দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে রইল। হঠাৎ শতাব্দী বলল, আচ্ছা, একটা প্রশ্ন করি। করো। কাউকে বারবার দেখার ইচ্ছে, কারোর সাথে কথা বলতে চাওয়া, বেশি সময় কাটাতে চাওয়া, এসবের কি কোনো নাম আছে? এসবের কারণ কি? তাহমিদ শতাব্দীর দিকে তাকালো, ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তোমার মধ্যে কি এসব চলছে নাকি? শতাব্দী হেসে বলল, অনেকটাই। তাহমিদ গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করলো, কে সে? আছে কেউ, তুমি চিনবে না। তাহমিদ চুপ করে রইল। তার ভেতর থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শতাব্দী আবারও বলল, আরে আমার প্রশ্নের উত্তর দাও। তাহমিদ বলল, আমার তো এমন কখনো হয়নি, তাই আমি বুঝতে পারছি না। তবে কাউকে ভালো লাগলেই এমন অনুভূত হয়। তাহলে কি আমি তাকে পছন্দ করি? তাহমিদ বলল, তোমার এসবের বয়স হয়নি।
শতাব্দী তাহমিদকে হালকা ধাক্কা দিল। তাহমিদ ভ্রু কুঁচকে তাকালো। শতাব্দী শব্দ করে হাসলো। তাহমিদও মাথা নাড়িয়ে মুচকি হাসলো। শতাব্দী তার গালে হাত দিয়ে বলল, অনেক লেগেছে তাই না? তাহমিদ হাত সরিয়ে দিল। শতাব্দী বলল, তুমি কি জানো তোমার হাসি খুব সুন্দর? ছেলেরা এত সুন্দর করে হাসতে পারে? তাহমিদ এবার শব্দ করে হাসলো আর বলল, চলো বাসায় যাই। লজ্জা পাচ্ছ তাই না? এখন মেয়েদের মতো লম্বা চুল থাকলে কানের পেছনে গুজে দিয়ে বলতে চলো বাসায় যাই, আমার লজ্জা করছে। তারপর লজ্জায় মুখে হাত দিয়ে ঢেকে নিতে। তাহমিদ উঠে দাঁড়ালো আর শতাব্দীকেও টেনে তুলল। এরপর বুকে হাত গুজে বলল, তোমার প্রশংসা শুনে আমি লজ্জা পাইনি, আমি মনোবল পাই। এখন যে বললে আমার হাসি সুন্দর, ভাবছি এখন থেকে তত বের করে হেসে নাস্তা বিক্রি করব। দেখবে সবাই পই পই করে ছুটে আসবে আর আমার নাস্তা কিনে নেবে। মেয়েদের দেখে আরো বেশি হাসবো। শতাব্দী তাহমিদের বাহুতে একটা ঘুষি দিয়ে বলল, তুমি মিষ্টি মশাই থেকে দিন দিন দুষ্ট মশাই হয়ে যাচ্ছ। এখন বাড়ি চলো, আর রাতে মাছ ভাজা করলে আমাকে ডেকো। আমি দেখেছি গায়ক সাহেব মাছ কিনে এনেছে, আমি রাতে তোমাদের সাথে খাবো। তাহমিদ আর শতাব্দী গল্প করতে করতে তাদের গন্তব্যে যেতে লাগলো। শতাব্দীর কাঁধে ব্যাগ, হাতে তাহমিদের আনা হাঁড়ি, আর তাহমিদের হাতে একটা পলিথিনের ব্যাগ। তারা ঘাসের উপর হাঁটছে। মৃদু বাতাস ঘাসে আলোড়ন ছড়াচ্ছে। সেই আলোড়নে আলোকিত হয়ে আছে দুটি মানুষ ও তাদের অনুভূতি। আহনাফ বাসায় এসে জ্যোতিকে দেখে চমকে গেল। জ্যোতি আহনাফকে দেখে মিষ্টি হাসি দিয়ে এগিয়ে এসে বলল, অনেকদিন পর দেখা হয়েছে, কেমন আছো? আহনাফ নির্বিকার ভাব নিয়ে বলল, এখানে কেন এসেছো? জ্যোতি মলিন মুখে বলল, তুমি আমার উপর সবসময় বিরক্ত থাকো কেন বলো তো? কোনো কথাই তো ঠিকভাবে উত্তর দাও না, আর আমি তো তোমাকে বিরক্ত করি না। মাঝে মাঝেই তোমাকে দেখতে আসি। মাঝে মাঝে আসার কোনো দরকার নেই। আহনাফের কথা শুনে দুর্য বলল, কজনের কপালে তো ভালো হয়, আমাদের তো খোঁজ নিতেও কেউ আসে না, আর তুই পেয়েও পাত্তা দিচ্ছিস না। জ্যোতি দুর্যের কথা শুনে বলল, যা সহজে পাওয়া যায় তার মূল্য কেউ বুঝে না। আহনাফ দুর্যের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে জ্যোতিকে বলল, আমি সহজ কঠিন কোনোভাবেই তোমাকে চাই না। জ্যোতি আহনাফের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি তো বলিনি আমি তোমাকে চাই, আমি তো শুধু তোমার সাথে দেখা করতে আসি। তুমি এমন কেন ভাবছো যে আমি তোমাকে চাই? তাহলে কি তুমি আমাকে নিয়ে ওইভাবে চিন্তা করো? আহনাফ বিরক্ত হয়ে বলল, তুই প্রচন্ড। ইমন আহনাফকে থামিয়ে দিয়ে তাকে টেনে একপাশে নিয়ে গেল। তুর্য সেদিকে গেল। আহনাফ ইমনের হাত ছাড়িয়ে বলল, কোলে নিয়ে এসছিস কেন? ইমন বলল, মেয়েটার দোষটা কোথায় সেটাই বল। মানে? তুর্য বলল, জ্যোতি কি তোর কোনো ক্ষতি করেছিল? না তো। তাহলে তুই ওর উপর এত বিরক্ত কেন? আহনাফ মুখ ঘুরিয়ে বলল, আমি জানি না। জানবি কিভাবে? কোনো কারণই তো নেই। এবার ইমন বলল, অন্তত ওর সাথে বন্ধুত্বটা তো রাখতে আপত্তি নেই। আহনাফকে কিছু বলতে না দিয়ে তুর্য আর ইমন তাকে টেনে জ্যোতির সামনে এনে দাঁড় করালো। জ্যোতি আহনাফের চোখে চোখ রেখে বলল, আমরা একই বয়সী, তাই আমি তোমাকে বুঝি। তুমি যেদিন জেনেছো আমি তোমাকে পছন্দ করি, সেদিন থেকেই আমার কাছে থেকে দূরত্ব রাখছো, কারণ তুমি ভাবছো আমার সাথে বন্ধুত্ব রাখলে আমি সেই বন্ধুত্বটা অন্যদিকে নিয়ে যাব, আর তুমি প্রেম নামক ঝামেলায় জড়াতে চাও না, কারণ তোমার ব্যক্তিগত জীবন অনেক এলোমেলো, তাই না? তুর্য বলল, একদম ঠিক, এটাই তো। আহনাফ চোখ গরম করে তুর্যের দিকে তাকালো। এবার জ্যোতি হাত এগিয়ে দিয়ে বলল, অন্তত আমরা বন্ধু থাকি। আহনাফ কিছুক্ষণ ভেবে হাত এগিয়ে দিয়ে বলল, আচ্ছা, আজ থেকে আবার বন্ধুত্ব শুরু করলাম, তবে শুধুই বন্ধু। জ্যোতি মুচকি হাসলো। এদিকে অরুণিকাকে স্কুলে ভর্তি করানো হয়েছে। সে সকালে উঠেই স্কুলের নতুন জামা পরে বসে আছে। শতাব্দীর কাছ থেকে স্কুলের গল্প শোনার পর থেকেই তার স্কুলে যাওয়ার আগ্রহ জন্মেছে। সে হাতে চিরুনি নিয়ে আরফের সামনে দাঁড়িয়ে অরুণিকা বলল, আমি চুল বেঁধে দাও। আরফ মুচকি হেসে যত্নের সাথে অরুণিকার চুল বেঁধে দিল। এবার ইভান তার ব্যাগ গুছিয়ে দিল। তাহমিদ অরুণিকার টিফিন তৈরি করে দিল। তারপর অরুণিকা আরফের হাত ধরে স্কুলে চলে গেল। অরুণিকার স্কুল আরফদের স্কুলের পাশাপাশি। অরুণিকাকে ক্লাসে বসিয়ে আরফ বেরিয়ে গেল। এরপর দূর থেকে দাঁড়িয়ে দেখতে লাগলো। অরুণিকা এদিক ওদিক তাকাচ্ছে, আর সে বাকি বাচ্চাদের দেখা দেখি ব্যাগ থেকে খাতা পেন্সিল বের করলো। আরফ মোবাইলে সেই দৃশ্য ধারণ করে মুচকি হাসল।
এদিকে অনেক দিন মাউসিয়াত ইমনের আশেপাশে ঘুরঘুর করছে, আবার সব কিছু নতুন করে শুরু করার জন্য। তবে ইমন এতদিন দুর্য আর ইভানের জন্যই মাউসিয়াতের সাথে কথা বলতে পারছিল না। কিন্তু আজ সায়ন্তনী এসে ইভান আর বাকিদের বোঝায় হয়তো মাউসিয়াত সত্যিই পাল্টে গেছে, তাই তারাও মাউসিয়াতকে ক্ষমা করে দেয়। তবে মাউসিয়াত শুধু ক্ষমা পেয়ে সন্তুষ্ট ছিল না, সে ইভান আর ইমনের সাথে আবারও বন্ধুত্ব করেই শান্ত হয়েছে। আজ মাউসিয়াত ছুটির পর সায়ন্তনীর কাছে এসে বলল, শান্তী, আমার কিছু কথা আছে। সায়ন্তনী অবাক কণ্ঠে বলল, কি কথা? ইভান আর ইমন আমার বন্ধু, আর আমি চাই না ওদের সাথে তোর কোনো বন্ধুত্ব থাকুক, তাই তুই আমার বন্ধুদের থেকে একটু দূরে থাকবি। সায়ন্তনী কিছু না বলেই চলে গেল। এত বছর পরে সে এতগুলো ভালো বন্ধু পেয়েছে, আর সে তাদের ছেড়ে দেবে না? তা সে করবে না। আর মাউসিয়াতের কথা সে কেন শুনবে? আহনাফের দিকে হাঁ করে তাকিয়ে আছে অরুণিকা। আহনাফ এতক্ষণ জ্যোতির সাথে ভিডিও কলে কথা বলছিল। জ্যোতি হঠাৎ আহনাফকে ভিডিও কল দেয়। কল না ধরলে বাসায় চলে আসে, তাই আহনাফ বাধ্য হয়েই জ্যোতির সাথে কথা বলে। যদিও জ্যোতি দেখতে সুন্দর আর আহনাফকেও ভালোবাসে, এখন তারা বন্ধুও হয়েছে, তবুও আহনাফ জ্যোতির ব্যাপারে কোনো আগ্রহ পাচ্ছে না। এদিকে অরুণিকার তাকানো দেখে আহনাফ চোখ ছোট্ট করে তার দিকে তাকিয়ে বলল, কি দেখছো? অরুণিকা কোনো উত্তর দিল না। আহনাফ নিজের দিকে ভালোভাবে তাকিয়ে জ্যোতির কাছ থেকে বিদায় নিয়ে অরুণিকাকে বলল, এভাবে তাকিয়েছো কেন? অরুণিকা এবার মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। বয়স কম হলেও সে ইদানিং অনেক কিছুই বোঝে। এবার আহনাফ ফোনটা পাশে রেখে অরুণিকাকে টেনে নিজের কাছে আনলো। অরুণিকা এবার আহনাফের দিকে তাকিয়ে রইল। আহনাফ অরুণিকার কপালের চুলগুলো পেছনে গুঁজে দিতে দিতে বলল, যার সাথে আমি কথা বলছিলাম ওর নাম জ্যোতি, বুঝছো? অরুণিকা বলল, জ্যোতিকে? আমার বন্ধু। জানো, আমারও বন্ধু আছে। তাই নাকি? তোমার কটা বন্ধু হয়েছে? অনেকগুলো। তপন আর তীরা আমার সাথে খেলে। তপন আমাকে চকলেট দেয়। আহনাফ ভ্রু কুঁচকে বলল, ও তোমাকে কেন চকলেট দেয়? আমি ওর বন্ধু, তাই। বাইরের কেউ কিছু দিলে খাবে না। আমরা তো তোমার জন্য চকলেট নিয়ে আসি, এখন থেকে বাইরের কিছুই খাবে না, ঠিক আছে? অরুণিকা মাথা নেড়ে বলল, আচ্ছা। এদিকে মাউসিয়াত সায়ন্তনীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সায়ন্তনী সেদিকে ভ্রুক্ষেপ না করে ইভানের পাশে বসে পড়া বুঝিয়ে নিচ্ছে। মাউসিয়াত সামনে এগুতেই দেখতে পেল ইমন একা একা বসে ঝিমাচ্ছে। সে ইমনের সামনে এসে তার হাত ধরে তাকে টেনে ক্লাসের বাইরে নিয়ে গেল। ইমন অবাক হয়ে মাউসিয়াতের দিকে তাকিয়ে রইল। মাউসিয়াত ইমনকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে মাঠের এক কোণায় এসে দাঁড়ালো। ইমন বলল, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? মাউসিয়াত বলল, ইমন, শান্তনীর সাথে দেখছি অল্পদিনেই তোমাদের বন্ধুত্ব হয়ে গেছে। সারাদিন ও তোমাদের আগে পিছিয়ে ঘুরতে থাকে। হ্যাঁ, ও আমাদের নতুন বন্ধু। কিন্তু তুমি ওর সম্পর্কে কতটুকুই বা জানো? যতটুকু জেনেছি অনেক কম জেনেছি। এতে যদি এত ভালো বন্ধুত্ব হতে পারে ভেবে দেখো, বেশি জানলে হয়তো প্রেমে পড়ে যাব। ইমনের কথায় মাউসিয়াতের চোখে মুখে আতঙ্ক ভিড় করে উঠল। মাউসিয়াত ইমনের হাত ধরে বলল, তুমি কি আমার থেকে বেশি শান্তনীকে পছন্দ করো? ইমন মাউসিয়াতের চোখের দিকে তাকালো। এমনিতেই মাউসিয়াতকে সে পছন্দ করে, কিন্তু ভাই আর বন্ধুদের কথায় সে সিদ্ধান্ত নিয়েছে আপাতত নিজের ভালো লাগাতে প্রকাশ করবে না। কিন্তু এখন মাউসিয়াতের এমন প্রশ্নে সে আবারও দুর্বল হয়ে পড়ছে। ইমনকে চুপ করে থাকতে দেখে মাউসিয়াত নিজের চুল টেনে ধরে, নিজের গালে নিজেই চড় মারল, আর কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল আর বলতে লাগলো, হ্যাঁ, আমি তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম ইভানের কাছাকাছি যাওয়ার জন্য। ওর কাছ থেকে নোট নিয়ে ওর চেয়ে সুন্দর করে নোট তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝছি বন্ধুত্ব আর পড়াশোনা দুটো আলাদা বিষয়। কিন্তু আজ সব বুঝেও কোনো লাভ হচ্ছে না, কেউ আমার বন্ধু হতে চায় না। ইমন মাউসিয়াতের পাশে বসে তার দুই হাত ধরে বলল, আমি তোমার বন্ধু হব মাউসিয়াত, অনেক ভালো বন্ধু হব। মাউসিয়াত অশ্রু ভেজা চোখে ইমনের দিকে তাকিয়ে বলল, তাহলে সায়ন্তনিয়া আমাদের বন্ধুত্বের মাঝখানে কেন এসেছে? ও আমাদের বন্ধুত্বের মাঝখানে আসেনি, বরং ও ইবান, আরাফ, তুর্য, তাহমিদ আর আহনাফকে বলেছে সব ভুলে গিয়ে আমরা যাতে সবাই বন্ধু হয়ে থাকি। বাকিরা তাই তোমার সাথে সহজ হয়েছে। ওদিন তুমি যা করেছিলে তা কারোরই পছন্দ হয়নি। হ্যাঁ, তুমি ভুল করেছো, এটা এখন আমরা সবাই বুঝেছি, তুমিও বুঝেছো, আর এটা বোঝাতে সাহায্য করেছে সায়ন্তী। মাউসিয়াত ইমনের উপর ক্ষিপ্ত হয়ে বলল, শান্তনী, 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 এই নাম ছাড়া আর কি কোনো নাম নেই?
আমি সোজা সাপটা বলে দিচ্ছি, ওই মেয়েটাকে আমি বন্ধু মনে করি না, আর আমার বন্ধুরাও ওর বন্ধু হতে পারবে না। ইমন ভ্রুকুঁচকে বলল, মাউসিয়াত, আমরা এখন বড় হচ্ছি আর তুমি বাচ্চাদের মতো আবদার করছো। মাউসিয়াত অভিমানী কণ্ঠে বলল, যাও, কথা বলবো না তোমার সাথে, আমি কারোর সাথেই কথা বলবো না। মাউসিয়াত হন করে ক্লাসে গিয়ে একা একা একপাশে বসে পড়ল। পুরো ক্লাস সে নীরবে চোখের জল ফেলেছে। মাউসিয়াতের অভ্যাস, তার ভালো লাগার কোনো জিনিস বা মানুষকে সে অন্য কারোর সাথে ভাগ করে নিতে পারে না। মাউসিয়াতের পরিবার তার বাবা মিরাজ হাসান ও তার বাবার স্ত্রী তিশা হাসানকে নিয়ে। মাউসিয়াতের জন্মের সময় তার মা মারা যায়। তার বাবা কয়েক মাস পর মাউসিয়াতের জন্য তিশাকে বিয়ে করেন। তিশা মিরাজের স্কুলের বান্ধবী ছিলেন। তিনি কখনোই মা হতে পারবেন না, আর তিনি মাউসিয়াতকে অনেক বেশি ভালোবাসেন। বাবার চেয়ে বেশি সৎমাই মাউসিয়াতকে বেশি ভালোবাসে। অতি ভালোবাসা পাওয়ায় সে অতিরিক্ত জেদি চরিত্রের হয়ে যায়। তার যখনই যা প্রয়োজন হয় তখনই সেই ইচ্ছা পূরণ হয়ে যায়। তাই সে কারো কাছে হারতে পছন্দ করে না। যে কোনো ব্যাপারেই তার জেদ থাকে, তা হোক বন্ধু তৈরি করা বা কোনো ব্যক্তিগত জিনিসের প্রতি। এর জন্য মাউসিয়াতের চেয়ে তার বাবা মার অপরাধটাই বেশি। কারণ সন্তানরা যা চায় তার সাথে সাথে তাদের দেওয়া উচিত নয়, মাঝে মাঝে না দেওয়াই ভালো। তখন তারা সব পরিস্থিতিতেই নিজেদের মানিয়ে নিতে পারবে। কয়েকদিন পর সন্ধ্যায় অরুণিকা তার স্কুল ব্যাগটা মুখের সামনে ধরে আরফের সামনে এসে দাঁড়ালো। আরাফ তখন পড়তে বসেছিল। আরাফ মাথা বাঁকিয়ে ব্যাগের পেছনে অরুণিকাকে দেখতে যাবে, তখনই অরুণিকা আবারও ব্যাগটা সামনে এনে ধরল। আরাফ অরুণিকার হাবভাব বুঝতে পারল না। সে আবারও পড়ায় মনোযোগ দিল। তখনই অরুণিকা ব্যাগটা সরিয়ে আরাফের দিকে তাকালো। আরাফ মুখে কলম ভরে অরুণিকার দিকে ভ্রু কুঁচকে তাকালো। অরুণিকা মিষ্টি হাসি দিয়ে ব্যাগ থেকে একটা ড্রয়িং খাতা বের করে আরাফের সামনে রাখলো। আরাফ খাতাটা উল্টে দেখলো যে সে বৃত্ত আর ত্রিভুজে রং করছে। আরাফ বলল, অনেক সুন্দর হয়েছে। অরুণিকা পাতা উল্টে বলল, দেখো আমি আজ অনেক ড্রয়িং করেছি। অরুণিকা আরাফের কোলে উঠে বসলো। আরাফ বলল, অরু, আমি এখন পড়বো, তুমি ওপাশে বসে ড্রয়িং করো। অরুণিকা কথা শুনল না। সে আরাফের কোলে বসে ড্রয়িং খাতায় আঁকা ছবির ওপরই পেন্সিল চালাতে লাগলো। আরাফ তাকে কোলে নিয়ে পাশে বই খুলে বসে আছে। অরুণিকা একটু পরপর আরাফকে তার আঁকা ছবি দেখাচ্ছে, যার কারণে আরাফ পড়ায় মনোযোগ দিতে পারছিল না। বাকিরাও পড়তে বসেছিল, তাই এই মুহূর্তে সবাই ব্যস্ত। 2 দিন পর তাদের দ্বাদশ শ্রেণীর সাময়িক পরীক্ষা। আরাফ অরুণিকাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, অরু, আমার পড়তে হবে, তুমিও পড়ো আমিও পড়ি। অরুণিকা ড্রয়িং খাতা নিয়ে আরাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর তুর্যের কাছে গেল। তুর্য গানে হেডফোন গুঁজে গান শুনে শুনে অঙ্ক করছে। অরুণিকা পাশে এসে বসতেই সে মুচকি হাসলো। অরুণিকা এবার তুর্যকে তার ড্রয়িং দেখালো। তুর্য হাতের ইশারায় বোঝালো সুন্দর হয়েছে। তারপর নিজের কাজে মনোযোগ দিল। অরুণিকা অনেকবার তাকে বিভিন্ন প্রশ্ন করে গেল, কিন্তু তুর্য কোনো উত্তর দিল না, কারণ সে গানের শব্দে কিছু শোনেইনি। এবার অরুণিকা তুর্যের মনোযোগ না পেয়ে তাহমিদের কাছে গেল। তাহমিদও অরুণিকার দিকে তাকালো না, সে কানে হাত দিয়ে পড়ছে। এবার অরুণিকা ইমনের কাছে গেল। ইমন কিছুক্ষণ অরুণিকার ড্রয়িং খাতাটা ঘাঁটল, তারপর বলল, অরুণিকা, এবার আমি পড়ি, এখন যাও। অরুণিকা ইভানের দিকে কিছুক্ষণ তাকালো। সে ইভানের কাছে এমনিতেই যায় না, কারণ ইভান কোনো কারণ ছাড়াই তাকে বকাবকি করে। তাই অরুণিকা আহনাফের কাছে গেল। আহনাফের মেজাজ এমনিতেই চটে আছে। অরুণিকা তার পাশে এসে মিষ্টি হেসে বলল, আহনাফ, আমার ড্রয়িং দেখবে? আমি এঁকেছি। আহনাফ শীতল কণ্ঠে বলল, না, আমি এখন ব্যস্ত আছি। অরুণিকা আবারও বলল, দেখো, একটু করে দেখো, টিচার আমাকে গোড দিয়েছে, দেখো। আহনাফ ড্রয়িং খাতাটা অরুণিকার হাত থেকে নিয়ে দূরে ছুঁড়ে মারল। ভয়ে অরুণিকার মুখ শুকিয়ে গেল। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, এমনিতেই ওই জ্যোতির জ্বালায় আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এদিকে একটু শান্তিতে যে পড়বো সে উপায় নেই। এই মেয়ে সব বিরক্ত করছে, যাও এখান থেকে। আরাফ আর তাহমিদ অরুণিকার দিকে তাকালো। ইমন আবারও বইয়ে মনোযোগ দিল। ইভান তো তাকালোও না। তুর্য হেডফোন গুঁজেছিল, তাই কিছু শোনেনি। আরাফ চেয়ার ছেড়ে উঠে অরুণিকার ড্রয়িং খাতা তুলে আহনাফকে বলল, এভাবে বকছিস কেন ওকে? আহনাফ রাগী কণ্ঠে বলল, তুই সামলা ওকে, আমার মেজাজ ঠিক নেই, আমার সাথে কথা বলিস না। আরাফ অরুণিকাকে একপাশে বসিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, আমাদের পরীক্ষা, তুমি ড্রয়িং করো, আমরা পরে দেখব। আরাফ আবারও নিজের পড়ায় ডুবে গেল। এদিকে অরুণিকা স্থির হয়ে বসে আছে।
তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে হাতের উল্টো পিঠ দিয়ে সেই জল মুছে নিচ্ছে, কিন্তু বাঁধনহারা জল যেন আজ থামছেই না। বাবা মা কাউকেই তার মনে পড়ছে না। সবার ছবি দেখলেই সে চেনে, কিন্তু অরুণিকা তাদের অনুভব করতে পারছে না, কারণ তার অনুভব সব 6 জনকে ঘিরেই। তারা বকলেই সে কষ্ট পায়, তাদের কাছেই তার সব আবদার। তাদের দূরে যাওয়াকে তাকে বেশি আঘাত করে। তবে আঘাত, দূরে যাওয়া এসব অনুভূতি অরুণিকা বোঝে না। তার কাছে 3টি শব্দই পরিচিত: আদর, অভিমান আর বকা। সে বকা খেয়েই অভিমান করে, আবার আদর করলে সব ভুলে যায়। এদিকে অরুণিকার ফোপানোর শব্দও বাড়তে লাগলো। এবার সে মুখে হাত দিয়ে কাঁদছে। তুর্য ছাড়া বাকি 5 জন অরুণিকার দিকে তাকালো। আরাফ আর তাহমিদ দৌড়ে তার কাছে গেল। আরাফ কাছে আসতে অরুণিকা তার কাছ থেকে দূরত্ব রেখে পিছিয়ে গেল। আহনাফ, ইমন আর ইভানও উঠে এলো। তুর্য সবাইকে উঠতে দেখে কান থেকে হেডফোন নামলো। অরুণিকাকে কাঁদতে দেখে সবাই ব্যস্ত হয়ে পড়ল। তাহমিদ অরুণিকার দিকে হাত এগিয়ে দিতে অরুণিকা এক ঝটকায় হাত সরিয়ে দিল। আহনাফ নিজের রাগ নিয়ন্ত্রণ করে অরুণিকাকে বলল, সরি অরু। অরুণিকা মুখ ঘুরিয়ে নিল। আহনাফ অরুণিকার হাত ধরতে সে আহনাফের হাতে খামচি দিয়ে বলল, আমি তোমার সাথে কখনো কথা বলবো না। কথাটি বলতে বলতে অরুণিকা ফুপিয়ে কেঁদে উঠল। তুর্য অরুণিকার কাছে এসে বলল, টুইঙ্কেল, তুমি আর কান্না করো না, আমি এখন তোমার সব ড্রয়িং দেখব। না, আমি কাউকে আমার ড্রয়িং দেখাবো না, শুধু বাঁধনকে দেখাবো। ও আমার সব ড্রয়িং দেখবে। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, বাঁধন আমাকে ভালোবাসে। ইভান ভ্রুকুঁচকে বলল, এখানে বাঁধন কেন এলো? আহনাফ কান ধরে বলল, আমি কান ধরে উঠবস করছি, তুমি 10 পর্যন্ত গুনতে থাকো। ইভান ছাড়া বাকিরাও কান ধরল। অরুণিকা ইভানের দিকে তাকিয়ে বলল, ও কান ধরেনি। ইভান চোখ ছোট্ট করে তাকালো। আরাফ চোখের ইশারায় তাকে অরুণিকার কথা রাখতে বলল। সেও এবার কানে ধরে উর্বশ করতে শুরু করলো, আর অরুণিকা গুনতে লাগলো। শেষমেশ অরুণিকার মুখে হাসি ফুটলো। এবার ইভান অরুণিকার ড্রয়িং দেখতে লাগলো। বাকিরা আবারও পড়তে বসে গেল। 3 মাস পর আহনাফ ছাড়া বাসায় আজ কেউ নেই। অরুণিকা বাঁধনের সাথে খেলছে, আর তাদের পাশে আহনাফ ঘুমোচ্ছে। বাঁধন হুট করে অরুণিকার কাছে এসে বলল, প্রেম প্রেম খেলবে? অরুণিকা বাঁধনের দিকে তাকালো। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, প্রেম প্রেম কিভাবে খেলে? বাঁধন অরুণিকার চোখ বেঁধে দিল। তারপর অরুণিকাকে কিছুক্ষণ ঘোরালো। তারপর অরুণিকার কাছে এসে তার গালে চুম্বন করলো। অরুণিকা এসবের কিছুই বুঝল না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। বাঁধন এবার অরুণিকার ঠোঁটের কাছে আসতে যাবে, তখনই আহনাফের চিৎকারে দুজনেই কেঁপে উঠল। আহনাফ বিছানা ছেড়ে উঠে এক চড় মেরে বাঁধনকে মেঝেতে ফেলে দিল। এরপর অরুণিকার চোখ থেকে কাপড় খুলে তার গালেও একটা বসিয়ে দিল। অরুণিকা চড় খেয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এই প্রথম সে আহনাফের চড় খেয়েছে। সে গাল ধরে কাঁদতেই আহনাফের ভয়ঙ্কর মুখটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। বাঁধনকে টেনে তুলে ঘর থেকে বের করতে যাবে, তখনই ইমন আর তাহমিদ বাসায় এলো। ঘটনা তাদের খুলে বলতেই তাহমিদ বাঁধনের গালে আর একটা চড় মারল। ইমন বাঁধনের কান টেনে ধরে বলল, এসব কোথায় শিখেছিস? বাঁধন কাঁদতে কাঁদতে বলল, টিভিতে দেখেছি। আহনাফ বলল, ডাকুর মাকে, তোর পিঠের ছাল তুলে নে বাজ, পেদক ছেলে। তোর সাহস কি করে হয় ওরকে নিয়ে বাজে চিন্তা করার? ও বাচ্চা মেয়ে, ও কিছু বুঝতে পারছে না, তাই তুই যাতে শিখাবি ওকে। ইমন সুরাইয়াকে ডেকে আনলো। সুরাইয়া ছেলের এমন কাজে লজ্জায় নুইয়ে পড়লেন। সামনে থাকা স্টিলের পেন্সিল বক্স দিয়ে ইচ্ছে মতো হাতে পিঠে মারলেন। বাঁধন একপাশে জড়ো হয়ে গেল। অরুণিকা ভয়ে একপাশে দাঁড়িয়ে রইল। ততক্ষণে আলিয়া খালা আর ডুমুর ছুটে এসেছে। আলিয়া খালা টেনে সুরাইয়ার কাছ থেকে বাঁধনকে ছাড়ালেন। সুরাইয়া কপাল চাপড়ে বললেন, হায় আল্লাহ, মৃত্যু হোক আমার। এতটুকুন ছেলে কি শিখে ফেলেছে? বড় হলে তুই তো আমাদের সম্মান কেড়ে নিবি। তাহমিদ রাগে কণ্ঠে বলল, ওর সামনে বসে বসে টিভিতে এমন নোংরা জিনিস দেখলে ও এসবই শিখবে। ওর দোষ নেই, দোষ কার সেটা নিজেই ভেবে দেখুন। এবার ইমন বলল, আপনাকে আর চাচাকে আমরা অনেক সম্মান করি, আপনারা আমাদের অনেক সাহায্য করেছেন, কিন্তু অনুরিকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে কিছুই না। ওর সাথে খারাপ কিছু হলে আমাদের কিছুই মনে থাকবে না। আহনাফ ইমনকে থামিয়ে দিয়ে বলল, এত কথা বলার দরকার নেই। ওই ছেলে আর যদি ওর আশেপাশেও আসে, আমি ওর হাত পা ভেঙে দেব।
সুরাইয়া কান টেনে ধরে ছেলেকে অরুণিকাদের ঘর থেকে বের করলেন। তারা বের হওয়ার সময় আরাফ, ইভান আর তুর্য বাসায় এলো। বাসায় এসে তারা বাকি ঘটনা জানলো। ইভানের তো মেজাজ খারাপ হয়ে গেল। আরাফও অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা ভয়ে আড়ষ্ট হয়ে গেছে। আহনাফ অরুণিকার দিকে এগিয়ে আসতেই সে এক দৌড়ে আরাফের দিকে ছুটে গেল। আরাফ তাকে কোলে উঠিয়ে বলল, বাঁধন এর আগেও এমন করেছে। অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না আজকে। এগুলো ভালো না অরু, কেউ এমন করলে তার থেকে দূরে থাকতে হয়। আমি কিচ্ছু দেখিনি, বাঁধন চোখ বেঁধে দিয়েছিল। ইভান মাথায় হাত বুলিয়ে বলল, ওর বয়সে আমরা তো এসব জানতামই না। এই ছেলের মাথা পুরোই নষ্ট হয়ে গেছে। অরুণিকাকে আর এই বাসায় রাখা ঠিক হবে না। এখন থেকে ওর স্কুল ছুটি হলে ওকে আমাদের স্কুলে বসিয়ে রাখবো। তুর্য বলল, কিভাবে? এভাবে ও আমাদের স্কুলে একা একা বসে থাকবে? ক্লাসে এনে বসিয়ে রাখবো। ক্লাসে এনে বসিয়ে রাখবো? আর কেউ আমাদের জিজ্ঞেস করবে না ও কি করছে? আহনাফ রাগী কণ্ঠে বলল, তো ওকে কি একা ছাড়বো এখন? কোথায় রাখবো ওকে? কোন জায়গাটা ওর জন্য নিরাপদ বল? অরুণিকার জন্য 6 জনই এবার স্কুলে যাওয়ার সময়সূচি ভাগ করে নিল। প্রতিদিন 6 জনের মধ্যে একজন স্কুলে না গিয়ে অরুণিকাকে স্কুলে দিয়ে আসে, আবার নিয়েও আসে। আর যেদিন তাদের অবশ্যই স্কুলে উপস্থিত থাকতে হয় সেদিন অরুণিকাকে দিয়ে আসার সময় স্কুলের স্টাফকে বলে আসে যাতে তারা না আসা পর্যন্ত অরুণিকা স্কুলেই থাকতে পারে। তাদের স্কুল ছুটির ব্যবধান 2 ঘন্টা। এই 2 ঘন্টা অরুণিকা তার স্কুলে সময় পার করে। কখনো কখনো আরাফকে অরুণিকাকে তাদের স্কুলে নিয়ে এসে একটা ক্লাসরুমে বসিয়ে রাখে। শতাব্দীর বাবা আরাফদের স্কুলের শিক্ষক হওয়ায় এটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। আজ আরাফ স্কুলে যায়নি। সে ছুটির পর অরুণিকাকে স্কুল থেকে আনতে গিয়ে দেখলো অরুণিকা স্কুলের মাঠে তার বয়সী বাচ্চাদের সাথে দৌড়াচ্ছে। আরাফ তাকে ধরতে যাবে, তখনই অরুণিকা দৌড়ে একপাশে গিয়ে বলল, আরাফ তুমি আমাকে ধরতে পারবে না। আরাফ অরুণিকাকে ধরার জন্য তার পিছু পিছু ছুটতে লাগলো। এদিকে অরুণিকা হাসছে আর দৌড়াচ্ছে। আরাফ অরুণিকার সাথে খেলছে, তার বেশ মজাই লাগছিল। কিন্তু হঠাৎ আরাফ থেমে গেল। তার মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেল। কানে বাজছে কয়েকটি বাক্য। আরাফ দোলনা ধাক্কা দিবে না, আর একটু জোরে ধাক্কা দাও না। আরাফ তোমার তো শরীরে একটুও শক্তি নেই। আরাফ দেখি কে আগে ওই সীমানায় গিয়ে পৌঁছাতে পারে, আমি নাকি তুমি? আরাফ দেখি আমাকে ধরতে পারো কি না? যদি পারো তাহলে আজকে 1 প্লেট ভেলপুরি খাওয়াবো। অরুণিকা আরাফের কাছে ছুটে আসতেই তার ঘোর কাটল। অরুণিকা বলল, আরাফ তুমি খেলবে না আমার সাথে? আরাফ মুচকে হেসে বলল, অন্যদিন, আজ বাসায় চলো। অরুণিকা তার ব্যাগটা আরাফকে ধরিয়ে দিল। আরাফ অরুণিকার হাত ধরল। রাস্তার ফুটপাত দিয়ে হাঁটছে 18 বছর বয়সী কিশোর, আর তার হাতের মুঠোয় আবদ্ধ 7 বছর বয়সী মেয়ে শিশুর হাত। ছেলেটির চোখে শূন্যতা, মেয়েটির চোখে উচ্ছ্বাস। ছেলেটির মন ভাঙা, মেয়েটির কোমল মন গড়তে শুরু করেছে। এই শূন্যতা, উচ্ছ্বাস আর ভাঙা করার যোগসূত্রই তাদের বাঁচিয়ে রেখেছে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ। তাহমিদ এখন ভালোভাবেই তার মিষ্টান্ন ভোজন সামলাতে পারছে। ব্যবসায় অধিক সময় দেওয়ায় তার জন্য ভালো একটা পথও খুলে গেছে। তার হাতে তৈরি মিষ্টি আর নাস্তা এখন আশেপাশের লোকেদের কাছেও পরিচিতি পেয়েছে। আর ভাগ্যক্রমে তার একটা রেস্টুরেন্টেও চাকরি হয়ে গেছে। রেস্টুরেন্টটি মধ্যমানের হওয়ায় মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সেখানে প্রতিদিনেরই যাওয়া আসা। আর তাহমিদের তৈরি নাস্তা সেই রেস্টুরেন্টটিকে আরও বেশি পরিচিতি দিয়েছে। এদিকে আরাফ মেডিকেল কলেজে ভর্তির জন্য পড়াশোনা করছে। আর তাহমিদ আর ইমন দুজনই সিদ্ধান্ত নিয়েছে তারা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হবে। তবে আপাতত তারা কয়েক মাস পড়াশোনা থেকে ছুটি নিয়েছে। এই ছুটিতে তাহমিদ তার রেস্টুরেন্টে সময় দিচ্ছে, আর ইমন একা একাই বিভিন্ন ব্যায়াম শিখছে। পাশাপাশি সে বিভিন্ন মহল্লার ফুটবল খেলায় অংশ নিচ্ছে। এদিকে তুর্যের পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই, তবুও ইভানের জোড়াজড়িতে সে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছে। আর ইভান ফার্মেসিতে আর আহনাফ ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছে। তবে আহনাফ পাশাপাশি কম্পিউটারের দোকানে কাজ নিয়েছে। এরই মধ্যে কয়েক মাসের জন্য সে যান্ত্রিক সমস্যা সমাধানের বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে। সে মোটামুটি ব্যস্ত সময় পার করছে। তবে তার এই ব্যস্ততা জ্যোতি একদমই বুঝতে চাইছে না। যদিও আহনাফের পক্ষ থেকে জ্যোতি এখনও তার বন্ধু, কিন্তু জ্যোতি এই সম্পর্কে বেশি দুর্বল হয়ে পড়েছে। সে প্রতি ঘন্টায় কয়েকবার আহনাফকে ফোন দেবে।
আর এসবে আহনাব প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে। ইদানিং আহনাব জুদের কাছ থেকে দূরত্ব রাখছে, তবে যতই সে দূরত্ব রাখার চেষ্টা করছে যদি ততই আহনাফের কাছে আসতে চাইছে। এমনকি সে মাঝে মাঝে বাসায় এসে কান্নাকাটি শুরু করে দেয়। তুর্যর রিকি দ্য স্টার ইউটিউব চ্যানেলটি এখন খুবই পরিচিতি পেয়েছে। মাসে সে এখন 20,000 টাকা আয় করছে। এই টাকা দিয়ে সে অরুণিকার পড়াশোনার পুরো খরচ বহন করে। বর্তমানে তাহমিদ আর তুর্যই বাকিদের তুলনায় বেশি আয় করছে। অন্যদিকে ইমন আর মাউসিয়াতের বন্ধুত্ব আগের মতো থাকলেও এবার ইভানের সাথে মাউসিয়াতের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। ইভান আর আগে তার পক্ষ থেকে মাউসিয়াতের সাথে অতটা ঘনিষ্ঠ হয়নি, তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ইভান মাউসিয়াতের সাথে বেশি সময় পার করেছে, কারণ তারা দুজনেই ফার্মেসিতে ভর্তি হয়েছে। তবে ইমন এই ব্যাপারে মনে মনে ক্ষিপ্ত, যদিও সে ইচ্ছে করে ফার্মেসিতে ভর্তি হয়নি, কারণ তার সে বিষয়ে পড়াশোনা করার কোনো ইচ্ছেই ছিল না। তার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ফুটবলার হওয়ার, পাশাপাশি সে তাদের পারিবারিক ব্যবসাটাও সামলাবে। তার বাবারও সেই ইচ্ছেই ছিল, কারণ ইভানের ব্যবসায় কোনো আগ্রহ ছিল না। আজ মাউসিয়াত আর ইভান একসাথেই বাসায় ফিরছিল, তখনই ইমন তাদের রাস্তায় দেখে ফেলে। বাসায় এসেই ইমন ইভানের ওপর খুবই রেগে যায়, চেঁচিয়ে বলতে লাগলো, ভাই তুই জানিস আমি মাউসিয়াতকে পছন্দ করি, তবুও তুই ওর সাথে কেন ঘোরাঘুরি করছিস?